নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আন্তর্জাতিক মহলে শেষ দুদিন ধরে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এমন দুটো গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হয়েছে, যাতে কিন্তু এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা। 100 দিনের যে মার্কশিট মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে, সেখানে আইন প্রশাসন থেকে ব্যবসা বাণিজ্য প্রায় সব ক্ষেত্রেই কিন্তু ঢাহা ফেল করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি এই 100 দিনে মোহাম্মদ ইউনূসের পুরো এই যে সময়টা কিভাবে কেটেছে বাংলাদেশকে নিয়ে, তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে প্রকাশ করব। কিন্তু হঠাৎ করে কেন সামরিক শাসনের সম্ভাবনা বাংলাদেশ জুড়ে উঠলো, সে বিষয়ে কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। ঠিক দুদিন আগে যারা আমেরিকান হিন্দু এবং আমেরিকান ভারতীয় বংশোদ্ভূত, তারা ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তারা সংখ্যালঘুদের উপর যে নিয়মিত অত্যাচার হয়েছে তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলেন, বাংলাদেশকে স্যাংশন লাগানো হোক এবং নিষিদ্ধ ঘোষণা করা হোক। কিন্তু সেই বিস্ফোরক চিঠিতে বা সেই বিস্ফোরক প্রতিবেদনে আরও এক গুরুত্বপূর্ণ কথা কিন্তু লুকানো ছিল, যা আন্তর্জাতিক স্তরে সেই অর্থে কিন্তু প্রচার হয়নি। কি ছিল? যদি আপনারা সেই মার্কিন এবং আমেরিকান হিন্দু কমিউনিটির নেতা ডাক্তার ভরত বড়াইয়ের সেই ইন্টারভিউ দেখেন, তাহলে দেখবেন উনি খুব ইন্টারেস্টিংলি একটা লাইন বলেছেন। তিনি বলেছেন, ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ কন্ট্রোল দ্য কান্ট্রি। অর্থাৎ এটা ঠিক যে বাংলাদেশ এখন সেনাবাহিনী দ্বারা কন্ট্রোলড হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর শাসন দ্বারাই বাংলাদেশ চলছে। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে ইনি তো পাগল নয়, তাহলে কেন এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হলো? এবং এই ধরনের কথা যখন ডোনাল্ড ট্রাম্প অব্দি পৌঁছালো, তখন ডোনাল্ড ট্রাম্প ঠিক কী ভূমিকা পালন করতে পারে? আর এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একাধিক নিউজ পেপার, এমনকি বিশ্বের তাবড়ো তাবড়ো সংবাদপত্র রীতিমতো চর্চা করছে। যদিও বিশ্বের একাধিক নিউজ পেপার হয়তো আপনাদের কাছে পৌঁছায় না, কারণ বাংলাদেশের মিডিয়া এক সংকীর্ণ দুনিয়ায় পড়ে আছে। তারা ঠিক সেগুলোকেই দেখায় যেটা সরকার চায়। তার জন্য দেখবেন বাংলাদেশের আউটকামিং শেষ 3 মাসে বাংলাদেশ সম্পর্কে খুবই নগণ্য। আসল ইস্যুগুলো ছেড়ে, ডিসকাশন ছেড়ে, তারা এমন কিছু ইস্যু শেষ 3 মাসে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, তা আলটিমেটলি বাংলাদেশের সম্মান এবং ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করেছে। এবার আসল কথায় ফেরা যাক। কেন হঠাৎ করে সামরিক শাসনের প্রসঙ্গ এই ভরত গোড়াই ডাক্তার ভরত বড়াই জনসমক্ষে বললেন, এবং কেনই বা ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি এই ধরনের একটা বিষয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন? এ প্রসঙ্গে বলে রাখি, কালকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কিন্তু প্রথম অফিসিয়ালি এক মিটিং হয়েছে, যেখানে দুই দেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী, যেভাবেই ভাবুন, তারা উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এই ধরনের হাই ভোল্টেজ মিটিং কিন্তু এই প্রথমবার হলো। ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না। ডোনাল্ড ট্রাম্প জিতুক বা হারুক, তার উপরে বাংলাদেশের কোনো যায় আসে না। এই ধরনের একাধিক কথা কিন্তু ইউনূস সরকারের পল্টু মস্তান এবং সমন্বয়করা এর আগে ঢালাওভাবে প্রচার করেছিল। কিন্তু কাল আমেরিকা কি বলল মিটিংয়ে? আমেরিকা প্রধানত 5 থেকে 6টা বিষয় বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছে কালকে। তারা বলেছেন, আমেরিকা চায় বাংলাদেশে বর্তমানে সমস্ত রাজনৈতিক দল যেন রাজনীতি করতে পারে। অর্থাৎ প্রথম যে পয়েন্ট আমেরিকা প্রেস রিলিজ করে কালকে জানিয়েছে, সেখানেই কিন্তু ইউনূসকে সব থেকে কড়া বাউন্সারটা দিয়ে দিয়েছে কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তারা বলেছেন, সব রাজনৈতিক দলের লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে এবং যেভাবে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধাচরণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ কিন্তু আমেরিকা কালকে করে দিয়েছে। পাশাপাশি কি বলেছে? তারা বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র শান্তি শৃঙ্খলার পুনরুদ্ধার করার জন্য ভাবছে এবং বাংলাদেশকে সহায়তা করবে। অর্থাৎ কার্যত আমেরিকা কিন্তু কালকে স্বীকার করে নিল শেষ 3 মাসে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। পাশাপাশি জবাবদিহিতায় বিশ্বাস করছে আমেরিকা। অর্থাৎ এই সামাজিক অবনমন ঠিক কিসের জন্য হলো, সেই জবাব মোহাম্মদ ইউনূস যেন জনসমক্ষে দেন, এরকমই এক্সপেকটেশন কিন্তু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। অর্থাৎ এই ধরনের হাই ভোল্টেজ মিটিংয়ের পর বাংলাদেশ সম্পর্কে যেরকম প্রেস রিলিজ বা যেরকম খবর আন্তর্জাতিক মহলে চর্চা হচ্ছে, ঠিক সেখানে কিন্তু সরকারের ব্যর্থতাকে আরও একবার প্রতিষ্ঠিত করে। শুধু তাই নয়, কালকে আমেরিকার সঙ্গে মিটিংয়ে আর কোন কোন বিষয়গুলো উঠে এসেছে জানবেন? জাতীয় পুনর্মিলন,
অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং একে অপরের প্রতি দূরত্ব বাড়া, এমনকি সনাতনী সংখ্যালঘুদের উপর নির্বিচারে মামলা দেওয়া, এই পুরো বিষয়গুলোকে দূরে সরিয়ে কালকে আমেরিকা সরাসরি পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন আমেরিকা চায় বাংলাদেশে যেন জাতীয় পুনর্মিলন হয়, অর্থাৎ নতুন করে বাংলাদেশে যেন সম্প্রীতি এবং সাম্য বজায় থাকে। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়ায় আমি সেই সংক্রান্ত ডিটেল রিপোর্ট কিন্তু পেলাম না। দেখুন, দুই দেশের প্রতিরক্ষা সচিব যখন মিটিং করছেন বা পররাষ্ট্র উপদেষ্টা যখন মিটিং করছেন, তখন যে বিষয়গুলো আলোচনা হয় সেই বিষয়গুলো কিন্তু দুই দেশের অরিজিনাল সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রকের লেভেলের দুই আধিকারিক যখন কালকে মিটিং করলেন, সেই খবর কেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো না, তা নিঃসন্দেহে এক বড় প্রশ্ন। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে যে 3টে পয়েন্ট বলেছে তা একদম সাধারণ মানুষের সমস্যা। শেখ হাসিনা শেষ 3 মাস ধরে তার ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল, বিভিন্ন জায়গায় বার্তা দেওয়ার সময় এই 3টে বিষয়ে কিন্তু জোর দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি কাল সরকারিভাবে যে মিটিং করেছেন সেখানে কিন্তু সেই 3টে প্রসঙ্গ ফের একবার উঠে এসছে। কি এসছে? তারা সরাসরি বলেছেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে আগের মতো ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রধান যে বস্ত্র শিল্প, যার 80% কিন্তু ট্রেড হয় আমেরিকায়, যদি আইন শৃঙ্খলার এই অবনতি এবং এই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কার্যত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তা পররাষ্ট্র উপদেষ্টাকে কালকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিনিধি ক্যাথরিন ওয়েস্ট সরাসরি কিন্তু বলেছেন, এবং এই বিষয়ে বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, একাধিক পাশ্চাত্য নিউজ পেপার কিন্তু ঢালাও করে প্রচার করেছে। যদিও সেই খবর আপনাদের কাছে পৌঁছায়নি আমি জানি। পরবর্তী যে দুটো প্রশ্ন বলেছেন তা হলো নিরাপত্তা এবং অভিবাসন, অর্থাৎ মাইগ্রেশন এবং নিরাপত্তা। এবার দেখুন, নিরাপত্তার প্রশ্ন যখন আসে তখন বাংলাদেশে কিন্তু ফের আইন শৃঙ্খলার প্রশ্নটাই উঠে আসে। কিন্তু আইন শৃঙ্খলা মজবুত করতে মোহাম্মদ ইউনূস যে শেষ 3 মাসে কি করেছেন তা কিন্তু তিনি পাবলিকলি কোনো রূপরেখা প্রকাশ করেনি। বাংলাদেশের মানুষও সেই রূপরেখা চান না। কিভাবে আইন প্রশাসনকে সুশৃঙ্খলবদ্ধ করবেন তার যে ব্লুপ্রিন্ট, যেটা একটা সরকারের এবং সময়ের দাবিকে এস্টাবলিশ করে, তারা কিন্তু সেটা দেখাতে পারেনি। সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দূরদর্শিতা দেখাতে হয়, আর এই দূরদর্শিতাগুলো বাস্তবায়নে রূপান্তরিত করার জন্য প্রয়োজন হয় ব্লুপ্রিন্ট। এটাই রাজনীতির কিন্তু সরল সাধারণ সূত্র। কিন্তু এর অন্যথা হলে একটা সরকার কার্যত পতনের দিকে এগিয়ে যায়, সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সমাজ এবং সময় অধঃপতনের দিকে এগিয়ে যায়। মোহাম্মদ ইউনূস সরকারের শেষ 100 দিনের মার্কশিট যদি আমি একটা বিশ্লেষণমূলক ভিডিওতে বানাতে বসি, তাহলে বিশ্বাস করুন আমার পুরো বাক্সতে ফাঁকা কিছু হাওয়া বা ধোঁয়া ছাড়া আর কিছুই হয়তো আমি খুঁজে পাবো না। কারণ দিনের শেষে যেই সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, যেই সরকার সাধারণ মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কোনো ব্লুপ্রিন্ট দিতে পারে না, তা নিঃসন্দেহে ব্যর্থ সরকার ছাড়া আর কিছুই নয়। আমি বলছি না শেষ 3 মাসে বাংলাদেশকে একদম সুইজারল্যান্ডের মতো একটা আধুনিক শহরে পরিণত করতে হবে, আমি একবারও সেই দাবি করছি না। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই জিওপলিটিক্যাল সারফেসে এবং যে জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রতিনিয়ত হয়, সেটা হয়তো কার্যত অসম্ভব। কিন্তু আমরা কিভাবে ওই জায়গায় পৌঁছাতে পারি সেই রূপরেখা তো এই সরকার প্রতিষ্ঠা করতে পারতো, পাবলিক ডোমেনে ছড়িয়ে দিতে পারতো। আন্তর্জাতিক স্তরে তাদের যে যোগাযোগ আছে সেই যোগাযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করতে পারতো, কিন্তু তারা কিন্তু কিছুই করেনি। ইন্টারেস্টিংলি, কাল মোহাম্মদ ইউনূস একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সে তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচন করব, আর্থিক অবস্থা মজবুত করব, বিশ্বব্যাংকের ধার শোধ করব, এবং 100 দিনেই বাংলাদেশকে যেভাবে অগ্রগতিতে তিনি নিয়ে এসছেন পরবর্তীকালে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আর এখানেই কিন্তু সেনাবাহিনীর সঙ্গে দ্বৈরথ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কেন বললাম এ কথা, বা কেনই বা আমেরিকা এই কথাটি ভাবছে? দেখুন, নির্বাচন দ্রুত করব, এ কিন্তু মোহাম্মদ ইউনূসের কথা নয়, এটা কিন্তু সেনা প্রধানের কথা। সেনা প্রধান কিন্তু বারংবার মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে প্রথম দিনই রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি মিটিং করে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু সেনা প্রধান আলটিমেটলি এতদিন পর বুঝতে পেরেছেন যাদেরকে তিনি ক্ষমতায় বসিয়েছেন তারা নির্বাচন ছাড়া সমস্ত কিছুই করতে বাংলাদেশে চলে এসছে। অর্থাৎ ক্ষমতাকে ধরে রাখতে চাইছে, রাজনীতি করতে চাইছে, ক্ষমতার অপপ্রয়োগ করে বাংলাদেশকে ডুবিয়ে দিতে চাইছে, যার দায় কিন্তু সেনা প্রধানের কাছে পৌঁছেছে বিভিন্ন ক্ষেত্রে। যমুনায় শেষ 3 মাসে কয়েকশো মিটিং করেছেন সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস, যদিও সেই সারবার্তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। একাধিক সোর্স মারফত বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে সেনাপ্রধান কড়া হুঁশিয়ারি দিয়ে ইউনূসকে জানিয়েছিলেন দ্রুত নির্বাচন করতে হবে বাংলাদেশে। কারণ মোহাম্মদ ইউনূস প্রথম দিনই প্রতিজ্ঞা করেছিলেন বাংলাদেশে সংস্কার করে নির্বাচন করব।
যদিও 3 মাসে তিনি কি সংস্কার করেছেন তা সেনা প্রধানের কাছেও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এখানেই কিন্তু প্রধান যে মানে দ্বৈরথ তা কিন্তু জনসমক্ষে উঠে এসছে। আর আমেরিকার যে ট্রাম্পের কাছে যে রিপোর্ট গেছে যে বাংলাদেশে সামরিক শাসন চলছে, সেই রিপোর্টের পিছনে কিন্তু পার্টিকুলারলি এই একটা পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সেনা প্রধান কার্যত মোহাম্মদ ইউনূস সরকারকে ডমিনেট করতে চাইছেন দিনের পর দিন। পাশাপাশি তিনি বলেছেন আর্থিক অবস্থা মজবুত করবেন। কোন পথে করবেন, কিভাবে আর্থিক অবস্থা তিনি ফিরিয়ে আনবেন, কিভাবে যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে সেই ব্যাংকগুলোকে তিনি রিভাইভ করবেন, কেন যে ফরেক্স রিজার্ভ বা এই যে বৈদেশিক মুদ্রা সঞ্চয় তা দিনের পর দিন কমে যাচ্ছে, ঠিক কিসের জন্য তারা আমেরিকা থেকে কয়েক লক্ষ কোটি টাকা লোন নিলেন, কেনই বা চায়নার থেকে ফের একবার কয়েক হাজার কোটি টাকা লোন নিলেন, এই উত্তরগুলো বাংলাদেশের মানুষ কিন্তু চাইতে ভুলে গেছে। কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ ইউনূস কালকে ফেক একটা প্রতিশ্রুতি করে গেছেন আর্থিক অবস্থা মজবুত করবেন, এবং তারপরেই কিন্তু আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই মিটিং, যেখানে আমেরিকা পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বাণিজ্যকে মজবুত করতে হবে। কারণ 80% গভর্নমেন্ট যে ট্রেড আমেরিকায় হয়, সেখানে কিন্তু আমেরিকা এবং বাংলাদেশের একটা পারস্পরিক সমঝোতা এবং সুসম্পর্ক রক্ষা করার বিষয়ও কিন্তু উঠে আসে। এবার সেনা প্রধানের দৃষ্টিভঙ্গিটা যদি দেখেন, তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষকে বলছেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, কিন্তু এই আইন শৃঙ্খলা কিন্তু কার্যত এখন সেনাবাহিনীর দখলে। প্রথম ক্ষেত্রে সেনাবাহিনীর যে ইস্টার্ন যারা সদস্য ছিলেন, তারা কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে আইন প্রশাসনে হস্তক্ষেপ করেছিলেন। পরবর্তীকালে বিজিপি এবং কোস্টাল গার্ডকেও কিন্তু আইন প্রশাসনে কাজে লাগানো হয়। পরবর্তীকালে ঠিক হয় আরো 2 মাস বাংলাদেশের আইন প্রশাসনের ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর হাতেই থাকবে। আর এখানেই প্রশ্ন, সেনা প্রধান কি এই সিদ্ধান্তটাকে খুব ভালোভাবে মেনে নিচ্ছে? কারণ সেনাবাহিনী বা সেনাপ্রধান বা বিজিবি বা কোস্টাল গার্ডের যে পার্টিকুলার জব, তা হলো দেশের সুরক্ষা সীমান্তবর্তী এলাকাতে মজবুত করা। কিন্তু তাদেরকে যদি আপনার ট্রাফিক পুলিশের কাজে লাগান, তাদেরকে যদি আপনার দুর্গাপুজো পাহারা দেওয়ার কাজে লাগান, তাহলে নিঃসন্দেহে একটা বাহিনীর মধ্যে কিন্তু অসন্তোষের জন্ম হয়। এবং এত কিছুর পরেও বাংলাদেশের মানসিকতা যেহেতু বদলাচ্ছে না এবং যে ধরনের ঘটনা সামনে আসছে, তাতে কিন্তু দায় সেনা প্রধানের উপরেই বর্তাচ্ছে। এবং আমরা দেখেছি সনাতনীদের কাছে যেভাবে সেনাপ্রধান কার্যত ধিকৃত হয়েছে, নিন্দিত হয়েছেন, তাতে আন্তর্জাতিক স্তরে সেনাপ্রধানের যে ভাবমূর্তি তাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। পাশাপাশি যদি দেখেন, সেনাপ্রধান নিজের ভুল বুঝতে পেরে দেখবেন নিজের ভাবমূর্তিটাকে ফেরানোর চেষ্টা করছেন। যেখানে সরকার বলছে আমাদের কোষাগারে টাকা নেই, সেখানে সাব বিজয়ী যে ফুটবল দল, মহিলা ফুটবল দল, সেখানে সেনাপ্রধানকে 1 কোটি টাকা দিতে হয়েছে তাদের উপহার স্বরূপ। এবার তাকে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় বসানো হয়েছে। নিঃসন্দেহে সেনাপ্রধানের যে আসলে কি কাজ তা হয়তো সেনাপ্রধানও জানে না। তাকে ট্রাফিক পুলিশ বানানো হচ্ছে, সেনাপ্রধানের কর্তাদের ম্যাজিস্ট্রেট বানিয়ে দেওয়া হয়েছে। 3 মাস প্রাথমিকভাবে দায়িত্ব সামলানোর পর আরো 2 মাস তাদের ঘাড়ে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা, দুর্গাপুজো, সাফ ফুটবল দলের যে সংবর্ধনা অনুষ্ঠান, অর্থাৎ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যেভাবে মুড়ি মুড়কির মতো ব্যবহার করছে মোহাম্মদ ইউনূস প্রশাসন, তাতে সেনাবাহিনীর কটা সদস্য যে খুশি মুখে এই বিষয়টা মেনে নিচ্ছেন, তাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সর্বক্ষেত্রে সেনাপ্রধান এবং সেনাবাহিনী ঢুকে যাওয়া আমেরিকার কাছে মনে হয়েছে এই বাংলাদেশ সরকারটাই হয়তো সামরিক শাসন দ্বারা চলতে শুরু করেছে। এবার সেনাপ্রধান যেভাবে নির্বাচন করার হুঁশিয়ারি মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, তাতে মোহাম্মদ ইউনূস কাল অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন তিনি দ্রুত নির্বাচন করবেন। অর্থাৎ সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া বাংলাদেশের কার্যত যে সময়ের অপেক্ষা, মানে ইউনূস সরকারের ব্যর্থতাটা মেনে নিয়ে এই সরকার পতন যে কার্যত সময়ের অপেক্ষা, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে রীতিমতো প্রতিষ্ঠা হয়ে গেছে অন্তত ইউনূসের এই 100 দিনের ব্যর্থতার পর। আর কালকে যে গুরুত্বপূর্ণ দুটো আপডেট, তা হলো আমেরিকার কাছে পৌঁছেছে এই সেনা শাসন দ্বারা চলছে বাংলাদেশ, এবং তারপরেই পররাষ্ট্রমন্ত্রীদের মিটিং, যেখানে আমেরিকা সরাসরিভাবে বাংলাদেশে হুঁশিয়ারি দিয়ে বলেছে আইন প্রশাসন ফিরিয়ে আনতে হবে। আর আইন প্রশাসন ফিরিয়ে আনার জন্য দেশের সামরিক শাসনই যে একমাত্র উপায়, তা কিন্তু আমেরিকার মতো প্রভাবশালী দেশ কালকে আকারে ইঙ্গিতে বাংলাদেশকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো, কি মনে হচ্ছে? এবং যদি এই ঘটনাগুলো পারস্পরিকভাবে আপনারা সাজান, আপনারাও হয়তো 2-2 4 করতে পারবেন। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক মানে পুরো বিষয়টি ভাবেন, তাহলে হয়তো আপনারাও বুঝতে পারবেন এই সরকার কার্যত ক্র্যাশ করতে চলেছে, এবং কার্যত সেনাপ্রধান দ্বারা এই সরকার কিন্তু ডিক্টেট হচ্ছে ডে বাই ডে। কারণ আইন প্রশাসন থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বই যখন সেনাপ্রধানের হাতে, সেনাবাহিনীর হাতে, তাহলে এই সরকারের উপদেষ্টা বা পল্টু মস্তান সমন্বয়কদের যে আলটিমেটলি কি ভূমিকা আছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন তুলে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক অধিকর্তারা।
কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।